নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার কিন্তু আইপিএল এর প্রথম ম্যাচ খেলতে চলেছে আরসিবির সঙ্গে ঘরের মাঠে। তার আগে কিন্তু কিছুটা হলেও চিন্তা বাড়ছে কেকেআর এর বেশ কিছু প্লেয়ারদের নিয়ে। চিন্তায় থাকতে হচ্ছে কিন্তু ডিজে ব্রাভো, চন্দ্রকান্ত পণ্ডিতদের। কারণ কলকাতা নাইট রাইডারের দলের দিকে তাকালে সেখানে তোমরা মিডিল অর্ডার কিন্তু দারুণ দেখতে পাবে। সেখানে কিন্তু ফিনিশারের কোনো রকম চিন্তা নেই। বোলিং লাইন আপও কিন্তু কেকেআর এর যথেষ্ট ভালো। সেখানে স্পিন বোলিং ডিপার্টমেন্ট তো দারুণ রয়েছে। কিন্তু কলকাতা নাইট রাইডারের জন্য মাথা ব্যথার কারণ হতে চলেছে কিন্তু তাদের ওপেনার। তো ওপেনার হিসাবে আমরা কিউডিকের সঙ্গে কাকে দেখতে পাবো? এখনো পর্যন্ত কিন্তু চরম অফ ফর্মে রয়েছে আজিঙ্কা রাহানে। তাকে কি পরিবর্তন করতে হবে মাঝপথে? কীরকম কি হতে পারে পরিকল্পনা? ডানহাতি বাঁহাতি কম্বিনেশন কোথায় রয়েছে কলকাতা নাইট রাইডার দলে? সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা একটুখানি কেকেআর দলকে নিয়ে কথা বলি, তো অভিজ্ঞ ক্যাপ্টেন হিসাবে কিন্তু আজিঙ্কা রাহানেকে কলকাতা নাইট রাইডার দলে রেখেছে। এবং আজিঙ্কা রাহানের বয়সও অনেকটা হয়েছে। তাকে কিন্তু খুব যে অনেক বছর ভাববে সেটা নয়, খুব সম্ভবত এই বছরেই আমরা আজিঙ্কা রাহানেকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে দেখতে পাবো। ভাইস ক্যাপ্টেন হিসাবে সেক্ষেত্রে অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে রাখা হয়েছে। এবার ভেঙ্কটেশকেও যদি দায়িত্ব দেওয়া হতো খুব একটা খারাপ কাজ হতো না। এবার ভেঙ্কটেশের উপর অনেকটা চাপ থাকবে, কারণ তাকে যত টাকায় কিনেছে একটা টাকার প্রেসার কিন্তু প্রতি ম্যাচেই থাকবে। সেই প্রেসারটা কমানোর জন্য তার উপর যদি ক্যাপ্টেনশিপ দেওয়া হতো তাহলে কিন্তু তার কাছ থেকে সেরা খেলাটা পাওয়া যেত না। ভেঙ্কটেশ লাস্ট কবে বল করেছে আমরা ভুলে গেছি। তাকে আমরা তার ব্যাটিংয়ের জন্যই এখন চিনি, এবং ভালো ভালো ব্যাটিংয়ে হিটও কিন্তু সে করে আসছে। এবং রীতিমতন দুটো প্র্যাকটিস ম্যাচে কিন্তু অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। ফার্স্ট ম্যাচে তো 62 রান মতন করেছিল, বিধ্বংসী ইনিংস খেলেছিল। সেকেন্ড ম্যাচেও কিন্তু 45 রানের উপর রান করেছে। তো যথেষ্ট ভালো কিন্তু ব্যাটিং করতে দেখা যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে। তাকে নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এছাড়া এবছরে কলকাতা দলে যোগদান করেছে কিউডিকে, সেও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করছে। প্রথম প্র্যাকটিস ম্যাচে সে একদম 50+ রান করেছে। দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচেও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ ব্যাটিং করেছে। তাকে নিয়েও কিন্তু চিন্তার কারণ নেই। কিন্তু দুটো প্র্যাকটিস ম্যাচ সুনীল নারিন কিন্তু মিস করেছে। সুনীল নারিন এখনও পর্যন্ত কোনো প্র্যাকটিস ম্যাচ খেলেনি। আর কলকাতা খুব সম্ভবত প্র্যাকটিস ম্যাচ নাও হয়তো খেলতে পারে। যদি খেলে এবং সেখানে যদি দেখা যায় সেটা আলাদা কথা। নেট সেশনে কিন্তু ভালো ব্যাটিং করেছে, কিন্তু নেটে ব্যাটিং করা আর প্র্যাকটিস ম্যাচে এসে ব্যাটিং করার মধ্যে তফাৎ তো অনেকটাই রয়েছে। তো আমরা অন্যান্য বছরে দেখেছিলাম সুনীল নারিন কিন্তু অতটাও প্রথম দিকে এসে খুব একটা ভালো করতে পারে না, কিন্তু গৌতম গম্ভীর থাকলে সুনীল নারিন ভাই আলাদাই ব্যাটিং করে। এবার সুনীলের ব্যাটিংয়ের উপরই যে কলকাতার পুরো ব্যাটিং নির্ভর করবে সেরকমটা নয়। সুনীল যদি 3-4টে ম্যাচে জ্বলে ওঠে তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে, কারণ কেকেআরের কাছে সেরকম ব্যাটিং রয়েছে। বিশেষ করে কেকেআরের ফিনিশিং তো দারুণ রয়েছে। রিঙ্কু, রমনদীপ, রাসেল, তাদের এই যে ট্রিপল আর জুটি, তারা যদি জ্বলে ওঠে তো যে কোনো দলের জন্য কিন্তু চাপ হবে। কিন্তু কলকাতার যেটা প্রধান সমস্যা হবে সেটা হচ্ছে ওপেনার যদি বলো তো সেক্ষেত্রে 1, 2, 3, 4 এই যে জায়গাটায় কিন্তু কলকাতাকে ভালো করতে হবে। কারণ লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম ফিল সল্টের সঙ্গে নারিন দুজনই ভাই ব্যাট চালিয়ে খেলছিল। ওপেনারে কোনো রকম চিন্তার কারণ ছিল না। ফিল সল্ট কোনোদিন মারছিল, কোনোদিন নারিন মারছিল। তো সেই জায়গাতে কিন্তু পুরোটাই পরিবর্তন হয়ে যেতে পারে। এবছরে তো ফিল সল্টে নেই, সেই জায়গায় কিউডিকে, তাকেই আমরা প্রথম থেকে দেখব। কারণ এখনও পর্যন্ত গুরবাজকে সেরা ছন্দে পাওয়া যায়নি, এবং গুরবাজ খুব একটা যে ভরসা দিতে পেরেছে সেরকমটা নয়। তো গুরবাজকে আমরা ব্যাকআপ হিসাবেই ভাবছি। তো সেই জায়গায় কুইন্টন ডিকককেই আমরা প্রথম থেকেই পাবো। এবার তার সাথে কে ওপেন করবে? ওই যেটা বললাম, নারিন। এখনও পর্যন্ত দুজন প্লেয়ারকে একসাথে আমরা কোনো প্র্যাকটিস ম্যাচে দেখতে পেলাম না যে দুজন কীরকম ব্যাটিং করছে। সেই জায়গাটা একটা চিন্তার কারণ হতে পারে। এবার দুজনই বাঁহাতি ব্যাটসম্যান, তো দুজন বাঁহাতিকে একসঙ্গে রাখা হবে নাকি একজন ডানহাতি একজন বাঁহাতিকে রাখা হবে, সেই নিয়েও কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক করে পরিকল্পনা হয়নি। হ্যাঁ, লাস্ট ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম আজিঙ্কা রাহানের সঙ্গে কুইন্টন ডিকককে প্র্যাকটিস ম্যাচে নামানো হয়েছিল। সেখানে অবশ্যই কিউডিকে ভালো ব্যাটিং করলেও রাহানে কিন্তু ব্যর্থ। প্রথম ম্যাচে 13 রান, দ্বিতীয় ম্যাচে মনে হয় 11 রান না 9 রান এরকম কিছু করেছে। তো
আজিঙ্কা রাহানে কিন্তু পুরোপুরি ব্যর্থ হচ্ছে। তো সেই জায়গাতে যদি প্রথমেই ভাবা হয় যে ভেঙ্কাটেশকে চলো দিয়ে ওপেন করিয়ে দিই, ভেঙ্কাটেশও একজন বাঁহাতি ব্যাটসম্যান, এবার ভেঙ্কাটেশকে মিডিল অর্ডারে আনলে যথেষ্ট ভালো হবে। প্রথম দিকে ভেঙ্কাটেশের একটুখানি মানিয়ে নিতে অসুবিধা হবে, বল কিছুটা পুরাতন হলে সেই জায়গাতে কিন্তু ভেঙ্কাটেশ দারুণ ব্যাটিং করতে পারে। তো এই জায়গায় যদি ডানহাতি আমরা ব্যাটসম্যান খুঁজি, কলকাতার কাছে কিন্তু ডানহাতি ব্যাটসম্যানের অভাব রয়েছে। সিসোদিয়ার কথা বললে সেও ভালো ম্যাচ খেলেছে, প্র্যাকটিস ম্যাচ, কিন্তু সিসোদিয়াও একজন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু এই জায়গাতে কিন্তু কেকেআরের কাছে একজন প্লেয়ার রয়েছে যে কিন্তু অবশ্যই ওপেনার হিসাবে খেলতে পারবে, কোনো রকম তার চিন্তার কারণ নেই, সেটা হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী। দুটো প্র্যাকটিস ম্যাচে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। ফার্স্ট প্র্যাকটিস ম্যাচে দুটো বারই ব্যাট করেছিল, যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। সেকেন্ড প্র্যাকটিস ম্যাচেও কিন্তু রঘুবংশী ভালো করেছে। তো সেক্ষেত্রে যদি মনে করে প্রথম দিকে সুনীল নারিনের সঙ্গে যাওয়া উচিত, তো সুনীল নারিন যাবে। যদি সুনীল নারিন ব্যর্থ হয় সেই জায়গায় কিন্তু একজন ডানহাতি একজন বাঁহাতি হিসাবে কিন্তু আঙ্ক্রিস রঘুবংশীকে ভাবতে পারে। 3 নম্বরে ব্যাটিং করবে কে? তো রাহানেকে ক্যাপ্টেন, রাহানে একটা মানে জায়গা নিয়েই রেখেছে প্লেইং 11-এর মধ্যে। তো সেক্ষেত্রে 3 নম্বরে হয়তো রাহানেকে দেখা যাবে, কারণ আমরা দেখেছি সিএসকেতে 3 নম্বরে রাহানে যখন নামতো খারাপ করতো না, ভালো করতো। তো সেই জায়গায় 1 ডাউনে কিন্তু রাহানে, তারপরে কিন্তু অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে আসা দরকার, কারণ ভেঙ্কটেশ আইয়ার এলে সেই জায়গাটা অনেকটা ভালো হবে। এবার যদি রঘুবংশীকেও খেলানো হবে ভাবে, আবার ভেঙ্কটেশকেও খেলানো হবে ভাবে, তাহলে কিন্তু একটু চাপ হবে। কিন্তু 3-4 যদি আমি বলি, তো 3-4 অবশ্যই সেক্ষেত্রে আমি দেখতে চাই ভেঙ্কটেশ আইয়ার, এবং 3-এ তো রাহানে রয়েছে, এই রকম করতে হবে। এবং 5-এই কিন্তু রিঙ্কু, 6-এ রাসেল, 7-এ রমনদীপকে আনলে যথেষ্ট ভালো কেকেআরের ব্যাটিং লাইন আপ থাকবে। তারপরে যদি একজন কোনো স্পিনারকে থাকায়, যেখানে অনুকূল রয়ের মতন প্লেয়ার রয়েছে যে ব্যাটিং করতে পারে, কিংবা যদি মনে করা হয় যে মঈন আলীকে ব্যাটসম্যান হিসাবে খেলানো হবে, মঈন আলী অপশানটাও রয়েছে। স্পেন্সার জনসনও হালকা ব্যাট করতে পারে, এছাড়া তো হর্ষিত রানা, সেও কিন্তু ব্যাটিং করতে পারে। কিন্তু ওই কেকেআরের মেন যেটা জায়গা দুর্বলতা বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে কেকেআরের ওপেনিং জায়গাটা। তো ওপেনার বিভাগকে যদি কলকাতা ঠিকঠাক করে নিতে পারে, কুইন্টন ডিককের সঙ্গে যদি সুনীল নারিন মানিয়ে নেয়, তাহলে খুব একটা ওপেনার নিয়ে চিন্তা নেই। তা না হলে কিন্তু সেই জায়গাতে চিন্তার কারণ থাকছে। আর কলকাতার কাছে এবছর বেশিরভাগই বাঁহাতি ব্যাটসম্যান, কুইন্টন ডিকক বলো, রিঙ্কু বলো, তারাও বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া যদি আমরা সিসোদিয়ার কথা বলি, সেও একজন বাঁহাতি ব্যাটসম্যান। ভেঙ্কটেশ আইয়ার, সেও বাঁহাতি ব্যাটসম্যান। মঈন আলী, সেও বাঁহাতি ব্যাটসম্যান। তো বাঁহাতি ব্যাটসম্যান অনেক বেশি রয়েছে। তো সেই জায়গায় রমনদীপ, রাসেল, তারা কিন্তু ডানহাতি ব্যাটসম্যান। এবার রমনদীপকে তো ওপেনার হিসাবে কখনোই ব্যবহার করা হবে না, রমনদীপ একজন ফিনিশার হিসাবেই থাকবে। রাসেল, সেও কিন্তু মিডিল অর্ডারে থাকবে। রিঙ্কু, সেও মিডিল অর্ডারে থাকবে। কিন্তু যদি একজন ডানহাতি ব্যাটসম্যান কলকাতার কাছে থাকতো যে ওপেনার এবং বিগ হিটার, তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। দেখা যাক, রঘুবংশী অপশান হিসাবে রয়েছে। মানিশ পান্ডেকেও ভাবতে পারে, মানিশ পান্ডেও কিন্তু ইমপ্রেসিভ পারফরমেন্স করছে বলে শোনা যাচ্ছে। এবার মানিশ পান্ডেকে ওপেনার হিসাবে ভাববে, আমার তো মনে হয় না। তো দেখা যাক কি হয় না হয়। এই জায়গাতে কিন্তু একটুখানি হলেও চিন্তার কারণ রয়েছে। প্ল্যান বি কিন্তু অবশ্যই রেডি রাখা উচিত ডিজে ব্রাভোদের। প্ল্যান বি ছাড়া কিন্তু মনে হয় না খুব একটা ভালো হবে। এবার কতটা যে কুইন্টন ডিককও মানিয়ে নিতে পারবে, সেটাও কিন্তু চিন্তার কারণ। আগের বারে ফিল সল্ট তো আলাদাই খেলেছিল, টি-20 নাম্বার 1 ব্যাটসম্যান ছিল, কিন্তু কুইন্টন ডিকক সেই জায়গাতে অনেকটাই মনে হয় নড়বড়ে হতে পারে। সেই জায়গায় সুনীল নারিনকেও অন্তত দাঁড়াতে হবে। এবার যদি নারিনও না দাঁড়াতে পারে, তো চিন্তার কারণ তো রয়েইছে। তো এই জায়গাটাতেই মূলত কলকাতার একটু চিন্তার কারণ রয়েছে বলে আমার মনে হচ্ছে। তোমরা তোমাদের মতামত জানিও, ওপেনার হিসাবে তোমরা কাকে দেখতে চাও কেকেআরের জার্সি গায়ে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।